দেখুন, এই শহরে ঘটা, আমি এই রাজ্যেও বলছি না, শহরে একের পর এক ঘটনা প্রতিবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বহুতল নির্মাণ সংক্রান্ত পুরো সিস্টেমটা একেবারে পচে গলে গেছে। অনুমোদন থেকে শুরু করে নজরদারি, প্ল্যান স্যাংশন হওয়া থেকে ওই কমপ্লিশন সার্টিফিকেট পাওয়া, আবার নির্মাণ সামগ্রীর গুণগত মান থেকে জলাভূমি বুঝিয়ে এই বহুতলটা হয়েছে কিনা, প্রত্যেকটা স্তরে স্তরে শুধু দুর্নীতি আর গাফিলতি। সবচেয়ে বড় কথা, এই নজরদারির দায়িত্ব কোনো একটা দফতর বা বিভাগের নয়, সরকারের একাধিক দফতরের এই নজরদারিটা একসঙ্গে করার কথা। কলকাতা পুরসভা থেকে পুরো নগর উন্নয়ন দফতর, পুলিশ থেকে দমকল, এমনকি পরিবেশ দফতরেরও বিরাট ভূমিকা আছে, মানে কাগজে কলমে অন্তত আছে। যে কোনো নির্মাণ কাজের ক্ষেত্রে সেটা থাকে। অথচ লোকে বলে এই শহরে এবং শহরতলিতে বৈধ নির্মাণের থেকে এখন অবৈধ নির্মাণ বেশি হয়। খুব পরিষ্কার যে সবাই একসঙ্গে চোখ বন্ধ করে থাকে, এবং সেটা বিনা পয়সায় হয় না। স্পষ্ট দুর্নীতির অঙ্ক কাজ করে, কোটি কোটি টাকার কাঞ্চন মূল্যের খেলা চলে, আর প্রাণ যায় সাধারণ মানুষের, ওই অসহায় শ্রমিকদের। কিন্তু নজরুলদার কাছে আমার প্রশ্ন থাকবে, এই নেক্সাস নজরুলদা কি আদৌ কোনো দিন ভাঙা যাবে? এই যেখানে পৌঁছেছে, ভাঙতে চাইলে অবশ্যই ভাঙা যাবে। বেশ, দেখুন, এখানে ইঞ্জিনিয়াররা আছেন, ইউনিভার্সিটির স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, দেখুন, আমি যতটা একজন সাধারণ মানুষ হিসেবে বুঝি, কোনো জায়গায় বহুতল নির্মাণ করতে হলে আগে ওই জায়গাটার মাটি পরীক্ষা করাতে হয় যে তার বিয়ারিং ক্যাপাসিটি কত, এবং এই মাটি পরীক্ষা যে কেউ করাতে পারে না। যেমন আমি যখন আমার গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন্য মাটি পরীক্ষা করে, যাদবপুর ইউনিভার্সিটিতে দরখাস্ত দিয়ে অনুমতি নিয়ে গাড়ি করে তাদেরকে নিয়ে গিয়ে তারা মাটি নিয়ে এসে পরীক্ষা করে রিপোর্ট দিয়েছে। তো এই রকম প্রথম কাজ হচ্ছে মাটি পরীক্ষা করে যে সেই মাটিটা ধারণ ক্ষমতা কতটা আছে দেখার। এরপরে সেখানে যে পরিকল্পনা করতে হবে সেটা যে কেউ করতে পারে না। কেএমসির তালিকায় আছে এরকম কোনো আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়াররাই শুধুমাত্র করতে পারে, এবং তারা আর্কিটেক্ট বাড়িটার ভিউ কীরকম হবে, দেখতে কীরকম হবে, এগুলো করে। কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কতটা লোহা দিতে হবে, কতটা সিমেন্ট দিতে হবে, সেইগুলো মানে শক্তি, স্ট্রেংথটা কত দিতে হবে সেটা ঠিক করে দেন। এবং এইটা যখন কর্পোরেশনে জমা দেওয়া হয় তখন কিন্তু কর্পোরেশনকে ফায়ার ব্রিগেডের কাছ থেকে এনওসি নিতে হয়, পুলিশের কাছ থেকে এনওসি নিতে হয়, পরিবেশ বিভাগের কাছ থেকে এনওসি নিতে হয়। তারপর কর্পোরেশনের যারা ইঞ্জিনিয়ার আছেন তারা ওই প্ল্যানটা ভেট করে দেখেন যে তারা যে স্ট্রাকচারটা দিয়েছেন সেটা ঠিক আছে কিনা, তারা যে পরিমাণ শিক দেওয়ার কথা বলেছে সেটা ঠিক আছে কিনা, মানে ভূমিকম্প হলে পড়ে যাবে কিনা, ঝড় আসলে পড়ে যাবে কিনা, এই সবগুলো দেখার পর তারা অনুমোদন করে। এখানেই শেষ না, অনুমোদনের পর এই কাজটা যে তদারকি করবেন সেটাও কর্পোরেশনের তালিকায় থাকা কোনো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারকে তদারকি করতে হয়। বিল্ডিং শেষ হওয়ার পর তাকে সার্টিফিকেট দিতে হয়, তখন কর্পোরেশনে গিয়ে কমপ্লিশন সার্টিফিকেট বা অকুপেন্সি সার্টিফিকেট নেওয়া হয়। তাহলে আমি যেটা বললাম এই নিয়মটা সুনির্দিষ্ট। তাহলে একটা কথা বলুন, অর্থাৎ আপনি এখনো যেটুকু বলেছেন সেটা থেকে যে কোনো সাধারণ মানুষের খুব স্পষ্ট হয়ে যাচ্ছে সেটা একটা কোট আনকোট যদি ফল্টি প্ল্যান হয় তার পেছনে একজন নয়, তার পেছনে এতগুলো বিভাগ অথবা এতগুলো বিশেষজ্ঞ আছে, সবাই একসঙ্গে যদি ত্রুটি যুক্ত করতে চায় তবেই সেটা ত্রুটিযুক্ত হবে। এ তো একজনের দুর্নীতির বিষয় নয়, এ তো পুরো এইরকম সবাই হতে হবে না। কিরকম? কারণ ধরুন আপনি একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তাকে দিয়ে ক্যালকুলেশন করাচ্ছেন, তিনি যে পরীক্ষায় পাসটা বৈধভাবে করেছেন না অবৈধভাবে করেছেন তিনি জানেন কি না সেটাও আপনাকে দেখতে হবে। যে আর্কিটেক্ট আপনার করছেন তিনি ঠিকমতো পাস করে এসেছেন কি না, যে কর্পোরেশন ইঞ্জিনিয়ার এটা ভেট করছেন তিনি কাজটা জানেন কি না, টাকা দিলে তো চাকরি হয় সেখানে। অতএব সব সময় যে টাকা নিয়ে করছে তা নাই,
অপদার্থ লোকও থাকেন এখানে। তো আমি যেটা বলতে চাইছি যে যদি পরিকল্পনাটা ঠিকভাবে না হয় তাহলে তো কর্পোরেশন আটকে দেবে। আমি ধরছি যদি টাকার কারবার না থাকে, থাকলে তো কি হয় সে আপনারা বলেই দিলেন। তারপরে যখন পরিকল্পনা হচ্ছে, কি জিনিস ব্যবহার করা হচ্ছে, কি পরিমাণে ব্যবহার করছে, সেটাও তো কর্পোরেশনের অনুমোদিত লোক সেটা সুপারভাইজ করছে। অতএব না জেনে এরকম ভেঙে পড়ার ঘটনা হতে পারে না। এবার আসুন এটা বন্ধ করা যাবে কিনা আপনি প্রশ্ন করছেন। তো যদি যারা শাসন ক্ষমতায় আছেন তারা যদি চান তাহলে বন্ধ করা যাবে। কি করে যাবে? দেখুন, এই যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে কর্পোরেশনের ইঞ্জিনিয়াররাই বলছেন যে প্ল্যানটা ত্রুটিপূর্ণ, তো তাহলে এটা পাশ হলো কী করে? যে ইঞ্জিনিয়ার বলছেন তিনি না হয় অন্য ইঞ্জিনিয়ার হতে পারেন। তো ইঞ্জিনিয়ার নিজে টাকা নিয়ে পাস করেছেন, না মেয়র বা কমিশনার যারা ছিলেন তারা শুদ্ধ টাকার ভাগ নিয়েছেন? আপনি যদি এই ষড়যন্ত্রটা প্রমাণ করতে পারেন তাহলে তারা সাজার আওতায় আসবে। যদি না প্রমাণ করতে পারেন তাহলে আপনাদের হয়তো মনে আছে, দেখবেন যে পুলিশ যখন 304A ধারায় আইপিসিতে কেস দিচ্ছিল যে নেগলিজেন্ট ড্রাইভিংয়ের জন্য হলে কালপেবল হোমসাইডের যে সাজা সেরকম কেস দিয়ে দিচ্ছিল, তো সেই ধারাটা তো এখানেও প্রযোজ্য। এবং সেই 304A ধারাটা এখন নতুন বিএনএসে 106 নম্বর ধারা হয়েছে। অতএব নেগলিজেন্স অন্তত যে ছিল, যদি আপনি কনস্পিরেসি প্রমাণ না করতে পারেন তাহলে সেটাও তো শাস্তিযোগ্য অপরাধ, জেল জরিমানা হবে। আপনি যদি মেয়র থেকে আরম্ভ করে, কমিশনার থেকে আরম্ভ করে, যিনি ডিজি আছেন ইঞ্জিনিয়ার, বা যেটা আপনার বড় লেভেলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, তাদের আপনি জেলে পাঠান, তো 2-4 জনকে পাঠান, তাহলে কার ঘাড়ে কটা মাথা আছে যে তখন এরকম করে প্ল্যান পাস করবে? আর আপনি টাকার ভাগ নেবেন, তাদেরকে ভালো জায়গায় পোস্টিং দেবেন, দুর্নীতিপরায়ণ লোকগুলোকে, আর বন্ধ হয়ে যাবে, এটা হয় না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।